নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, জানালেন প্রধান উপদেষ্টা। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ইসির তালিকা থেকেও বাদ। গণভোটে আইন প্রণয়ন, সংবিধান সংশোধন সম্ভব নয় বলছে বিএনপি। একই দিনে নির্বাচন গণভোটে সংস্কার গুরুত্ব হারাবে, দাবি জামায়াতের। জাতীয় নির্বাচনের দিনে গণভোটের আয়োজনকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। প্রধান উপদেষ্টার ভাষণে মিশ্র প্রতিক্রিয়া। এবং লকডাউনের অজুহাতে রাজধানীতে চড়া সবজির বাজার, বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আলু। নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর দাবি ভোক্তার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এমনটা জানান তিনি। শুক্রবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সন্ত্রাস বিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নির্বাচন কমিশন পরবর্তীতে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইইউ বাংলাদেশের অফিসিয়াল পেজে এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গণতান্ত্রিক নির্বাচনকে সমর্থন করে ইইউ। আগামী বছরের ফেব্রুয়ারিতে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টা ইউনূসের নেতৃত্বকে স্বাগত জানাই। সকল ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যের ব্যাপারে পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গণভোটে নয়, নির্বাচিত সংসদের মাধ্যমেই আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করতে হবে, জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জুলাই সনদে স্বাক্ষরিত বিষয়গুলো মেনে নিতে বিএনপির প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। এক্ষেত্রে চাপিয়ে দেয়া কোনো ইস্যু তার দল মেনে নেবে না বলেও সাফ জানান সালাউদ্দিন। সকালে রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। নারীর উপর সহিংসতা ও অসম্মানজনক আচরণ প্রতিরোধে এ মৌন মিছিলের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। নারীকে অপমানের প্রতীকী প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মিছিলে অংশ নেন তারা। মিছিল পূর্ব সমাবেশে কথা বলেন বিএনপির নারী নেতৃবৃন্দ। বলেন, ফ্যাসিস্ট বিদায় নিলেও এখনো থামিনি নারীর উপর নিপীড়ন। সমালোচনা করেন জামায়াতের নারী বিদ্বেষী নানা বক্তব্যেরও। আমরা আমাদের পুরুষ এবং নারীর সম অধিকার চাই। তাই যারা বলে ৫ নয়, সে কি বলবার ক্ষমতা রাখে ভাইয়েরা বোনেরা? নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, যে অত্যাচার করা হচ্ছে, সেটার জন্য এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এখনো কেন সোচ্চার হয় না? আমরা যদি একত্রে থাকি, ইনশাআল্লাহ কোনো অপশক্তি আমাদেরকে রুখে দিতে পারবে না। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নারীদের নানা অজুহাতে ঘরে বন্দী রাখতে চায়। নারীরা যখন আজকে অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে, সেই সময় আমাদের এই প্রতিবন্ধকতা এবং উন্নয়নের কথা বলে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ এ সময় বলেন, গণভোটে নয়, নির্বাচিত সংসদেই সংবিধান সংশোধন ও আইন প্রণয়ন করতে হবে। গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না, তার জন্য যে অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারবদ্ধ। ভোটের নামে যারা ধর্ম নিয়ে ব্যবসা করছে, তারাই নানাভাবে নারী সমাজকে হেয় করছে বলেও অভিযোগ করেন তিনি। যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। জামায়াত আমিরের নারীর কর্মঘণ্টা কমিয়ে আনার বক্তব্যেরও সমালোচনা করেন সালাউদ্দিন আহমেদ। অর্ধেক নারী অর্ধেক পুরুষ, তাদের অগ্রগতি নিশ্চিত করতে হবে। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ,
ঢাকা। একই দিনে নির্বাচন গণভোট সংস্কারকে গুরুত্বহীন করবে বলে জানিয়েছে জামায়াত। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ৩ জন উপদেষ্টার অপসারণ দাবি করেন ৮ দলের নেতারা। অন্যদিকে নির্বাচন গণভোট একই দিনে দেয়ায় সরকার ধন্যবাদ জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই সনদের ওপর আলাদা গণভোট অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। সুরাইয়া মুনির প্রতিবেদন। মগবাজারে আলফালা মিলনায়তনে আন্দোলনরত ৮ দলের নেতারা যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে মনে হয়েছে একটি দলের আপত্তি মেনে সরকার আপোষ করছে। সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন। নির্বাচনের দিনে গণভোট সংস্কারকে গুরুত্বহীন করবে উল্লেখ করে নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ৩ উপদেষ্টার পদত্যাগের দাবি জানান ৮ দলের নেতারা। কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয় প্রশাসনে রূপান্তর করার জন্য চেষ্টা হচ্ছে। কমপক্ষে ৩ জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। এদিকে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করে গণ অধিকার পরিষদ। এতে একই দিনে নির্বাচন গণভোট আয়োজনে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। জনগণের রাজনৈতিক দলসমূহের একটা দাবি জাতীয় নির্বাচনের দাবি, তো কাজেই জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট যেন করার ক্ষেত্রে সরকার পদক্ষেপ নেয়, তো সেই ক্ষেত্রে সরকার কিন্তু সেই দাবিটা গ্রহণ করেছে। প্রধান উপদেষ্টার বক্তব্যের পর নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে বলেও মত দেন তিনি। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছিল প্রধান উপদেষ্টার এই ভাষণে, আমার মনে হয় সেই সংশয়টি অনেকাংশে কেটেছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই একটি ভাষণ অনেক প্রশ্নের জবাব দিয়েছে বলেও মন্তব্য করছেন অনেকে। তবে জাতীয় নির্বাচনের দিনে গণভোটের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অধিকাংশ মানুষ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, এই ভাষণের মধ্য দিয়ে নির্বাচনী মহড়া শুরু হলো। মোহাম্মদ সোহেলের তোলা ছবিতে মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের ভাষণে মূলত নির্বাচনের তারিখ ঘোষণা, সংস্কার কার্যক্রমের অগ্রগতি এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। তার এই ভাষণ প্রতিক্রিয়া জানতে দিনভর আমরা কথা বলেছি রাজনীতিবিদ, ব্যবসায়ী, দিনমজুর সহ সমাজের নানান স্তরের মানুষের সঙ্গে। এই ভাষণ নিয়ে তারা কি ভাবছেন, তাদের প্রত্যাশাটা বাই কতখানি, সে বিষয় নিয়েই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। চলুন এসব মানুষের মুখ থেকেই শুনে আসি তাদের মূল্যায়ন। ইনশাআল্লাহ ডক্টর ইউনূসের ভালো একটা সুন্দর উপহার নির্বাচন পরিচালনা করব, আমরা এটা দেখতে চাই। ডক্টর ইউনূস যে কথা বলছেন এটা আমাদের একে নির্দিষ্ট সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের রোডম্যাপ হিসেবে দেখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। দীর্ঘ 15 বছর 17 বছর ভোট দিতে পারেনি, তারা একটা ভোট দিবে, একটা প্রত্যাশা করছে, এত শহীদের রক্তদানের মধ্যে যে একটা ভোট হবে, নিজের ভোটটা নিজে দিবে, সেটা এখন ডক্টর ইউনূস স্যারের ভাষণের মধ্য দিয়ে সেটা পরিষ্কার হয়েছে বলে তারা খুবই আনন্দিত এবং তারা স্বপ্ন দেখছে যে আমি ভোট কেন্দ্রে ভোটটা দেব। একই দিনে গণভোট আয়োজনের সিদ্ধান্তকে ডক্টর ইউনূসের দূরদর্শিতা বলে মনে করছেন অনেকেই। ওই দিনে যদি গণভোট অনুষ্ঠিত হয় তাহলে বাংলাদেশের ৩,০০০ কোটি টাকা সেভ হবে। এই ৩,০০০ কোটি টাকা আমাদের মতো একটা গরিব রাষ্ট্রে অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের মধ্য দিয়ে জুলাই সনদ নিয়ে যে এক ধরনের শঙ্কা বা সংশয় ছিল সেটা কেটে গেছে এবং নির্বাচন নিয়েও যে ধরনের একটা শঙ্কা ছিল সেটাও কেটে গেছে, কারণ তার বক্তব্যে গতকালকে ফেব্রুয়ারিতে প্রথমার্ধে যে নির্বাচন সে বিষয়টি তিনি পুনর্ব্যক্ত করেছেন। নির্ধারণ করে দেওয়া হয়েছে গণভোটের 4টি প্রশ্ন। 1 নম্বরে থাকছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের ভিত্তিতেই হবে। আগামী সংসদ নির্বাচন হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে। জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার।
এবং জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। সংস্কার প্রক্রিয়া ও অর্থনীতির চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় আরও সুনির্দিষ্ট দিক নির্দেশনা চান সাধারণ মানুষ। আর তরুণরা চায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেকারত্ব হ্রাস এবং দ্রুত সময়ে কার্যকর সুশাসন প্রতিষ্ঠা। তরুণ সমাজের যে প্রত্যাশা ছিল সেটি পূরণ হয়েছে এবং আমরা এই বক্তব্যকে সাধুবাদ জানাই। প্রথমবারের মতো হয়তো এই প্রজন্ম ভোট উৎসবে অংশগ্রহণ করবে। ভোট সুস্থ মতন হয়, এই 15 বছর থেকে যে লোক ভোট দিতে পারে না সেই লোকও ভোট দিবে। দেশের কোনো পরিবেশই সুন্দর নাই, আর মনে করেন দেশের যে পরিবেশ আগের থেকে অনেক পরিবর্তন খারাপ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। লকডাউনের অজুহাতে রাজধানীতে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ, আলু, ঊর্ধ্বমুখী মাছের বাজার। তবে কমেছে চাল, ব্রয়লার মুরগি ও ডিমের দাম। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে উৎপাদন থেকে বাজার পর্যন্ত প্রতি ধাপে তদারকির দাবি জানিয়েছেন ভোক্তারা। উষা ফেরদৌসের প্রতিবেদন। রাজধানীর বাজারে আবারও বেড়েছে বেশিরভাগ সবজির দাম। কাঁচামরিচ 160 থেকে 200, সিম 120, ফুলকপি বাঁধাকপি প্রতিটি 60 টাকা, বেগুন 100 থেকে 120, করলা বরবটি 100, টমেটো 140 টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ার কারণ হিসেবে লকডাউনকে দায়ী করছেন ব্যবসায়ীরা। 13 তারিখে একটা ঝামেলা ছিল, এই কারণে অনেকে ঝুঁকি নিয়ে গাড়িগুলো নিয়ে মাল আসে না, এই কারণে একটু বাড়ছে। মাঝখানে কমই ছিল, এখন আবার এই সবজির দামটা সবটাই বাড়ছে। সব 80 টাকার উপরেই। ওনাদের কাছে বললে আজকে আসে নাই, আর একদিন বলে যে গাড়ি আসে নাই, নানান কাহিনী এরা বলতেছে। কৃষকের গোলায় পেঁয়াজ না থাকায় অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সাধারণত বাড়তি দামেই বিক্রি হয় পেঁয়াজ। বর্তমানে কেজি প্রতি বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। নতুন মুড়ি কাটা পেঁয়াজ না আসা পর্যন্ত দাম কমবে না বলে জানান ব্যবসায়ীরা। এদিকে কেজিতে 5 টাকা বেড়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 25 টাকায়। আলু 14 টাকা 15 টাকা পাইকারি ছিল, এখন বর্তমানে 19 টাকা 20 টাকা পাইকারি। আমরা খুচরা বেশি 25 টাকা। নতুন পেঁয়াজ আইলে একটা সম্ভাবনা থাকবো কমবে না, নাহলে কমবে না। কন্ট্রোলিং সিস্টেম এটা আর একটু ইমপ্রুভ করা উচিত, যাতে ব্যবসায়ী সিন্ডিকেটটা যাতে এরকম কাজ না করতে না পারে। বাজারে ফার্মের মুরগির ডিমের দাম কমেছে। গেল সপ্তাহে প্রতি ডজন ডিমের দাম ছিল 130 থেকে 140 টাকা। বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে 120 থেকে 30 টাকায়। এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি 170 থেকে 180 টাকা ও সোনালী 270 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির উপর আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণী যারা সবাই নির্ভর করে, কিন্তু চট্টগ্রামের আর ঢাকায় মুরগির দামের ডিফারেন্সটা অনেক বেশি। বাজারে সরবরাহ বেড়ে কমেছে চালের দাম। প্রতি কেজি স্বর্ণা 50 টাকায় বিক্রি হচ্ছে। পাইজাম কেজিতে 5 টাকা কমে 55 টাকায় বিক্রি হচ্ছে। কমেছে মিনিকেট চালের দামও। মিনিকেট চাল যাইতেছে 75 টাকা, 28 চাল যাইতেছে 58 টাকা। তবে সরবরাহ সংকটের অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ। নদীর মাছ মধ্যবিত্তের নাগালের বাইরে। চাষের মাছ কিনতেও হিমশিম অবস্থা নিম্ন ও সীমিত আয়ের মানুষের। বাংলাদেশে তো নদীমাতৃক দেশ, এদের তো মাছের দাম হিসেবে অনেক কম হওয়ার কথা, কিন্তু সেই হিসাবে অনেক বেশি দাম। সাধারণ চাকরি বাকরি করে মাছ খাওয়া সম্ভব না। মধ্যবিত্ত নিম্নবিত্তদের জন্য আসলে এইভাবে মাছ কিনে বিশেষ করে ঢাকা শহরে খাওয়া ভেরি টাফ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জনসংখ্যার অর্ধেক নারীকে বাদ দিয়ে উন্নয়ন চিন্তা ভুল হবে বলে জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে তাদেরকে দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার আহ্বানও জানান তিনি। এই সময় প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও সমৃদ্ধি কামনা করে দেশ সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান সেনাপ্রধান। দেশে যদি 50% যদি নারী হয় আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে, তাহলে সেটা একটা ভুল হবে। আমরা অনেকেই স্বশিক্ষিত হই, সুশিক্ষিত হই না। ভালো ভালো রেজাল্ট করি, ভালো জিপিএ নাম্বার পেয়ে উত্তীর্ণ হই, ইউনিভার্সিটিতে ভালো করি, পিএইচডি করি, বড় বড় জেনারেল হয়ে যাই, সেক্রেটারি হই, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা চলে যাই। কিন্তু যেহেতু নৈতিকতার কারো মাঝে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না। ভারতের বিমাতা সুলভ আচরণে বাংলাদেশ তিস্তা নদীর পানি ন্যায্য বঞ্চিত বলে জানিয়েছেন
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে মানিকমে অ্যাভিনিউয়ে পানির হিস্সা আদায়ের দাবিতে ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের মানববন্ধন থেকে এ কথা বলেন তারা। এ সময় বক্তারা আরও বলেন, দীর্ঘদিন তিস্তা নদীর পানি প্রবাহ কমে প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। এর পাশাপাশি নদী ভিত্তিক লাখো মানুষের জীবন জীবিকা বিপর্যস্ত। তাদের অভিযোগ, বিদেশি কার্যক্রম তিস্তা নদীর ন্যায্য পানির প্রবাহ আটকে রেখেছে, যা বাংলাদেশের নদী ব্যবস্থার উপর মারাত্মক প্রভাব ফেলছে। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আমাদের প্রাপ্য এবং এ ব্যাপারে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে এবং আমাদের প্রতিবেশী দেশের সাথে এটা নিয়ে ধ্যান দরবার করতে হবে এবং তাদের ন্যায্য হিস্সা আমাদের ন্যায্য হিস্সা আদায় করতে হবে। পর্যটক খরায় ফাঁকা সেন্ট মার্টিন। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে দুটি জাহাজ প্রশাসন চলাচলের অনুমতি দিলেও গেল এক সপ্তাহেও ছাড়েনি কোনো জাহাজ। ফলে ব্যবসা বাণিজ্য না জমায় আর্থিক সংকটে বেড়েছে দ্বীপে। দ্বীপবাসীর দাবি, বিধিনিষেধ শিথিল করা না হলে সংকট আরও বাড়বে। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পর্যটক খরায় চিরচেনা সেন্ট মার্টিন যেন নতুন রূপে। নেই কোনো ভিড়, ফাঁকা হোটেল মোটেল, রেস্টুরেন্ট আর জনশূন্য সৈকত। জেটিতেও নেই জাহাজের হুইসেল, সবখানেই যেন শুনশান নীরবতা। পর্যটকের আনাগোনা না থাকায় ব্যবসায় মন্দাভাব। আগে 4 মাস ব্যবসা করে সারা বছর সংসার চললেও এখন মাত্র 2 মাসের আয়ে টিকে থাকা কষ্ট হচ্ছে বলে জীবিকার খোঁজে দ্বীপ ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকেই। 9 মাস ব্যবসা বন্ধ থাকার পরে এলাকার মানুষগুলি অনাহারে দিন কাটাচ্ছে। পর্যটনের কারণে আমরা অনেক কষ্ট আছি। এই কষ্টের কারণে আর এখন বাড়ানো কিছু না, আর প্রতিদিন চার্জ বিল দিয়ে করতে 300 টাকা 400 টাকার মতন। আমাদের দ্বীপ থেকে 200+ ছেলেরা বাইরে পড়ালেখা করে। আজকে তাদের এই খরচের টাকা না থাকার কারণে, তাদের ইনকাম সোর্স না থাকার কারণে তারা ক্লাস করতে যেতে পারতেছে না। অনেক ছেলেমেয়ে আছে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে নাই। আগে অক্টোবর থেকে পর্যটক আসা শুরু হলেও বিধিনিষেধে থেমে গেছে আনাগোনা। এবারও নভেম্বরের শুরুতে ভ্রমণ উন্মুক্ত হলেও জাহাজ চলাচল না করায় দেখা নেই পর্যটকের। সেন্ট মার্টিনে হোটেল মোটেল ও রেস্টুরেন্ট মিলে 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও চরম মন্দায় মালিকরা। গত 3 বছর ধরে মানে এত পরিমাণ লোকসানের মধ্যে আছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এখন কোনো জায়গায় গেলেও আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে সাপোর্ট পাই না। পর্যটক না আসাতে আমাদের রিসোর্টগুলো বন্ধ, আর যার কারণে আমরা স্টাফদের কোনো ধরনের বেতন দিতে খুব হিমশিম কাঁপছি। এই দ্বীপের মধ্যে আর আছি খুব কষ্টর বিনিময়ে। আর যেই নাকি মনে করো আগে আলসাস করে খাইতাম, এখন এবার তো বাতে গিয়ে গই। এমন বাস্তবতায় দ্বীপের মানুষজন খুব কষ্টে দিন যাপন করছে জানিয়ে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, সাগরে মাছ না ধরা পড়ায় জেলেরাও কষ্টে আছে। সেন্ট মার্টিনবাসী দিন দিন অনাহারে বুক করতেছিল। এখন অনেক লোক টেকনাফ কক্সবাজার চলে আসে ব্যবসা করার জন্য, অটো চালার জন্য। কেন সেন্ট মার্টিন ব্যবসা বাণিজ্য হয় নাই, এজন্য 8 বর্গ কিলোমিটার আয়তনের সেন্ট মার্টিন দ্বীপে প্রায় 10,000 মানুষের বসবাস। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, জানালেন প্রধান উপদেষ্টা। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এসির তালিকা থেকেও বাদ। গণভোটে আইন প্রণয়ন, সংবিধান সংশোধন সম্ভব নয় বলছে বিএনপি। একই দিনে নির্বাচন গণভোটে সংস্কার গুরুত্ব হারাবে দাবি জামায়াতের। জাতীয় নির্বাচনের দিনে গণভোটের আয়োজনকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। প্রধান উপদেষ্টার ভাষণে মিশ্র প্রতিক্রিয়া। এবং লকডাউনের অজুহাতে রাজধানীতে চড়া সবজির বাজার, বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু, নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর দাবি ভোক্তার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।